আসসালামু আলাইকুম। বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা এনসিটিভি থেকে প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন দেখেছো বার্ষিক পরীক্ষার জন্য। আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকের আলোচনায় তোমরা জানতে পারবে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র কেমন হবে, কোন প্রশ্নপত্রে কত মার্ক থাকবে, সময় কতক্ষণ পাবে এবং প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে। আশা করছি আজকের আলোচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলো আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র দেখি। তোমরা বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। পূর্ণমান রয়েছে 100, সময় তুমি 3 ঘন্টা পাবে। প্রথমে আসি ক বিভাগ নৈর্ব্যক্তিক অংশে। নৈর্ব্যক্তিক অংশের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে বহু নির্বাচনী অংশ এবং একটি এক কথায় উত্তর। বহু নির্বাচনী অংশের 15টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মার্ক 1। বহু নির্বাচনী অংশে 4টি সম্ভাব্য সঠিক উত্তর দেওয়া থাকবে। তোমাদের সম্ভাব্য 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি বাছাই করে খাতায় লিখতে হবে। তো বহু নির্বাচনী প্রশ্নে 1 নম্বর, কোন গ্যাসের ব্যাপন হার বেশি? কোন গ্যাসের ব্যাপন হার বেশি? CH4 মিথেন। কোন দ্রবণে লিপিড অদ্রবণীয়? পানিতে লিপিড অদ্রবণীয়। এখানে একটি ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি, এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসে মৌলের সংখ্যা রয়েছে 20টি, তার মানে 20 পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্যালসিয়ামের। Ca ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। অতএব এই ইলেকট্রন বিন্যাসটি নিঃসন্দেহে আমরা বলতে পারি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। 4, প্রোটনের চার্জ ও ভর কোনটি? প্রোটনের চার্জ +1.602 গুণিত হচ্ছে 10⁻19 কুলম্ব, অথবা সেটাকে আমরা ভর হিসেবে যদি চিন্তা করি তাহলে 1.673 গুণিত 10⁻27 কিলোগ্রাম। 5 নাম্বার বলা হচ্ছে পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের কোনটি যুক্ত হয়? আলফা অ্যামাইনো গ্রুপ। বলছে কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না? সাধারণত নিশাদল। নিশাদলকে তাপ দিলে সেটা পদার্থে পরিণত হয়, তরলে পরিণত হয় না। 7 নম্বর বলছে যে পর্যায় সারণীতে বোরনের অবস্থান কোনটি? আমরা জানি যে বোরন বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। বোরনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাই প্রথম অরবিটালে 1s2, দ্বিতীয় অরবিটালে 2s2 এবং 2p1, অর্থাৎ 2 আর 2 4, 4 আর 1 5, 5টা পারমাণবিক সংখ্যা যেহেতু 5 পেয়েছি। কিন্তু আমাদের মৌলের যে পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের যে 3টি নিয়ম রয়েছে তার মধ্যে দেখো কোন নিয়মটি আমাদের পড়ছে। তা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের বাইরের যে স্তর রয়েছে এটা কি 2, দ্বিতীয় অরবিটাল রয়েছে, তার মানে n এর মান যেহেতু 2, তার মানে এটা নিঃসন্দেহে পর্যায় 2-এ রয়েছে। পর্যায় 2-এ দেখো 2টা ক এবং খ রয়েছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে 2টা ক এবং খ এর মধ্যে উত্তর হবে। এবার আমরা গ্রুপটা নির্ণয় করি, দেখি যে s অরবিটালে আছে আমাদের 2 এবং p অরবিটালে 1, অর্থাৎ 2 আর 1-এ 3 আছে। কিন্তু গ্রুপ নির্ণয়ে যে আমাদের নিয়ম রয়েছে 2 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম অনুযায়ী বলা আছে, 2 নম্বর নিয়ম অনুযায়ী হবে আমাদের
কোনো ইলেকট্রন বিন্যাসের বহিস্থ অরবিটাল যদি এস এবং পি থাকে, এস এবং পি এ যদি থাকে তবে তার সাথে আমাদের 10 যোগ করতে হবে, অর্থাৎ 2 আর 1 3, তার সাথে আমাদের 10 যোগ করলে তাদের গ্রুপ সংখ্যা পাওয়া যাবে। তাহলে 2 আর 1 3 এবং তার সাথে 10 যদি আমি যোগ করি তাহলে 13 নম্বর গ্রুপে অবস্থান করবে, তাই এটার উত্তর হবে পর্যায় 2 এবং গ্রুপ 13। 8 নম্বর, কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল? হচ্ছে মহাকর্ষ বল। বলছে 9 নম্বর, নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন দৌড়বিদ 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়? যদি আমরা গতিশক্তি নির্ণয় করি, গতিশক্তির সূত্র হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ভি এর মান আমাকে 5 দেওয়া আছে, 5 5 25, আর এম এর মান দেওয়া আছে 50। তাহলে এই হাফকে যদি 50 কাটি তাহলে এখানে পেলাম 2 দিয়ে কাটলে 25, আর এখানে ভি স্কোয়ার মানে 5 এর স্কোয়ার করলে 25। তাহলে 25 25কে আমরা যদি গুণ দেই তাহলে আমাদের 625 হয়, এবং যেহেতু গতিশক্তি বলা হয়েছে শক্তির একক জুল, তাহলে 625 জুল হবে। 10 নম্বর বলছে 293 কে তাপমাত্রার 10 মিটার দীর্ঘ ধাতব দ্বন্দ্বকে উত্তপ্ত করে এত কেলভিন তাপমাত্রায় নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? তার মানে দেখো, প্রথম অবস্থায় দ্বন্দ্বের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, মানে L1 এর মান দেওয়া আছে, L1 ধরতে পারো, L0 যা ধরবে তাই ধরতে পারো, এটা একটা দেওয়া আছে, এবং তাপমাত্রা দেওয়া আছে একটা। বলছে তাপমাত্রা যদি বেড়ে যায় বা উত্তাপ করো, যদি তাপমাত্রা পরিবর্তন করে 303 কেলভিন করো তাহলে দণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে দণ্ডের দৈর্ঘ্য যে বৃদ্ধি পাবে সেই বলছে তাপমাত্রাটার দৈর্ঘ্য। তো এখন সাধারণত আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এই আলফার মানটা কিন্তু দেওয়া আছে, দেখো 10 ইনভার্স 4 কে ইনভার্স 1। তা আমরা সূত্রটা জানি, আলফা সমান L2 মাইনাস L1, মানে দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য, তার সাথে গুণ করতে হবে তাপমাত্রার পরিবর্তন T2 মাইনাস T1। তাহলে এখন দেখো, আমি যদি এইটাকে ক্রস গুণন করি, এইটার সাথে যদি L1 যোগ দিই তাহলে L2 এর মান পেয়ে যাব। তার মানে T2 মাইনাস T1 মানে এই 303 থেকে যদি আমি 293 বাদ দিই তাহলে 10, তার সাথে দেখো আদি দৈর্ঘ্য আবার 10, তাহলে এইটার মান হচ্ছে কি 10 গুণিত 10, তার মানে 100। 100 মানে আমি বলতে পারি 10 পাওয়ার 2, মানে 10 এর উপর স্কোয়ার মানে 100, আর আলফার মান 10 ইনভার্স 4। তার মানে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি পাবো, যেহেতু এখানে মাইনাস আর এখানে 2 প্লাস, তাহলে হলো কি 10 ইনভার্স -2 পাবো, তার সাথে যোগ দিতে হবে L1 মানে কি 10। তার মানে আমি এখন পেলাম 10 ইনভার্স 2 প্লাস 10, অর্থাৎ 10 ইনভার্স 2 মানে 1/10 এর উপর স্কোয়ার মানে 1/100 প্লাস 10। এন্ড এইটাকে যদি আমি লসাগু করি তার মানে নিচে লসাগু হচ্ছে 100, তাহলে এখানে যেহেতু কি আছে 10, তার মানে 10 এর সাথে 100 গুণ করলে 1000 প্লাস 1, তার মানে 1001কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তার মানে 2টা দশমিক আগে যাবে, তার মানে 1001-এর 2টা দশমিক আগালে এই যে 10.01 হবে। এটাই হচ্ছে তোমাদের 10 নম্বরের উত্তর হবে। বলছে কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি? তোমরা জানো যে একটা পর্যায়ে যত বাম দিকে অবস্থান করবে মৌলটা তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়, এবং ডান দিকে অবস্থান করলে পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। আবার আয়নীকরণ শক্তি হলো তার উল্টা, পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আবার পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তির মান কিন্তু কমে। তাহলে যেহেতু এখানে যে মৌলগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান কম, যেহেতু এই সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান কম তাই এর মানটাই হচ্ছে আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে সবচাইতে বেশি হবে। 12 তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগে কি ঘটবে? গ্যাসের প্রসারণ সহগে সাধারণত দ্বিগুণ করা হলে অর্ধেক হয়ে যাবে। বলছে ব্রোঞ্জ সংকর ধাতুতে নিচে কোন ধাতুদ্বয় উপস্থিত থাকে? ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিন, কপার এবং টিন থাকে। বংশগত বিদ্যার
গবেষণায় মেন্ডেলের মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার কারণ হলো, এখানে তিনটি দেওয়া আছে, এটা হচ্ছে বহুপদী একটা নৈর্ব্যক্তিক। এটি বহুবর্ষজীবী উদ্ভিদ, এদের পুরুষ ও স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে, নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে। তাহলে এখানে 2 ও 3 হচ্ছে সঠিক, 2 ও 3 আনসার হবে। 15 নাম্বার হচ্ছে ডিএনএ। ডিএনএ এখানে একটা বহুপদী প্রশ্ন দেওয়া আছে, জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। 2 জীবের বংশগতি বৈশিষ্ট্য ধারক ও বাহক। 3 ভাইরাসের বংশগতির বস্তু বহন করে। এইখানেও 1 এবং 2 নম্বরটি সঠিক, তাহলে 1 ও 2। এই ছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের 15টি প্রশ্ন। এবার আসি আমরা এক কথায় উত্তর। এখানে দেখো 16 নম্বর প্রশ্ন বলছে, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে? এটা হচ্ছে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে। যে ঊর্ধ্বপাতন পদ্ধতি হলো বংশগতির মৌলিক একক কি? ডিএনএ। যে সকল ভাইরাসের ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে আরএনএ। 19 কাঁথা পিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে? নিউটনের প্রথম সূত্র। 20 সালফেট যৌগমূলক বা রেডিকেল, এখানে এর যোজনী কত? যেহেতু এখানে 2 আছে, এর যোজনী হচ্ছে 2। পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়? গ্যাসীয়। 22 নাম্বার একটু বোঝার বিষয় আছে, দেখো প্রধান শক্তি স্তর n এর মান 3 হলে উপশক্তি স্তর l এর সর্বোচ্চ মান কত হতে পারে? তার মানে n এর মান 3টা হলে এর অরবিটাল প্রধান শক্তি স্তর 3টা হবে, অর্থাৎ sp_d কি হবে? sp আর d 3টা অরবিটাল হবে n এর মান যদি 3 হয়। এবং উপশক্তি স্তরে l এর মান, s এর মান তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0 থেকে শুরু হবে। উপশক্তি স্তর 0 থেকে শুরু হলে s এর মান যেহেতু 3টা অরবিটাল বললাম, s তারপর হচ্ছে p এবং d বললাম, তার মানে l শুরু হবে কি 0 থেকে, তার মানে s এর মান 0, p এর মান 1, আর এখানে একটু ভুল হয়ে গেছে, তার মানে d এর মান হচ্ছে 2 হবে। এখানে d এর মান হচ্ছে যে, এখানে d এর মান হচ্ছে 2 হবে, এখানে d এর মান 2 হবে। তাহলে আমরা এখানে দেখছি যে এর মানটা কত হবে? l এর সর্বোচ্চ মান এখানে 2 হবে। লোহার একটি আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। 24 দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত? কেলভিন স্কেলেও এর মান 27 হবে, কারণ এই দুটো মানের শুধু পার্থক্য হচ্ছে 273.15। তাছাড়া আর কোনো এদের মধ্যে পার্থক্য নেই। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। দ্বিতীয় গাণিতিক সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি হচ্ছে F সমান ma। বস্তুর দ্বিতীয় সূত্রটি হচ্ছে F সমান ma। এই ছিল তোমাদের এক কথায় উত্তর। এবারে চলে আসো খ বিভাগ। খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা জানো 10টি প্রশ্ন থাকবে, এবং 10টি প্রশ্নের প্রতিটি 2 মার্ক করে থাকবে, এবং প্রতিটিরই উত্তর দিতে হবে। তো কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল? 2 নম্বর হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন? ব্যাখ্যা করো। 3 রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন? 4 পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয়? 5 ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো। 6 একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন? ব্যাখ্যা করো। 7 নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? ব্যাখ্যা করো। 8 একটি ক্ষারীয় একটি অম্লীয় যৌগমূলকের সংকেত লিখো। 9 সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি? ব্যাখ্যা করো। 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়? এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এবার চলে আসো গ বিভাগ। গ বিভাগে রয়েছে তোমাদের দৃশ্যপদবিহীন রচনামূলক প্রশ্ন, অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন। এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। এইখানেও দেখো তোমাদের 3টি নমুনা প্রশ্ন দেওয়া আছে। নমুনা প্রশ্নগুলোর এই যে মার্ক বন্টন এইভাবে দেওয়া আছে। এখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না, সরাসরি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। ঘ নম্বর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদের 7টি প্রশ্ন থাকবে, তার 5টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4।
তার মানে এইখানে তোমরা অতিরিক্ত 2টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাচ্ছ। এখানে দেখো উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপক একটা ছবি হতে পারে, বিভিন্ন গল্প হতে পারে, হিন্টস হতে পারে, এরকম কিছু উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্নগুলোর মান হবে 8। এই যে দেখো 2টা প্রশ্ন দেওয়া আছে, 4 এবং 4, 2টা প্রশ্ন। 2 নম্বরেও দেখো এটা 2টা দৃশ্যপট দেওয়া আছে, দৃশ্যপটের আলোকে দেখো 2টা প্রশ্ন দেওয়া আছে। একইভাবে যদি 3 নম্বর তুমি চিন্তা করো, তাহলে 3 নম্বরে একটা চিত্র দেওয়া আছে এবং এইখানে 2টি প্রশ্ন দেওয়া আছে। এইভাবে তোমাদের নমুনা প্রশ্নগুলো হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের নমুনা প্রশ্নগুলো কিভাবে হবে এবং উত্তর দিতে হবে। আজকের আলোচনা তোমাদের আশা করি ফলপ্রসূ হবে। তোমরা দেখলে যে কিভাবে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে বা দেওয়া যেতে পারে। আমি অন্যান্য প্রশ্নগুলো তোমাদের পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 2 ধরনের মূল্যায়ন হবে, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের 30 মার্ক হবে। সেখানে 3টা অংশ রয়েছে, অ্যাসাইনমেন্ট, গবেষণামূলক কাজ এবং শ্রেণীর কাজ, 3 × 30। এবং তোমাদের যে বার্ষিক মূল্যায়নটা হবে বা বার্ষিক পরীক্ষা হবে, সেখানে লিখিত 100 মার্ক হবে, কিন্তু সেখান থেকে তোমাদের 70% বিবেচনা করা হবে। অর্থাৎ তুমি 100 মার্কের মধ্যে যে নম্বরটা পাবে তাকে 70-এ রূপান্তর করা হবে এবং শিক্ষণকালীন মূল্যায়নে 30 মার্কে প্রাপ্ত নম্বর যোগ করে তোমার পূর্ণ ফলাফল তৈরি করা হবে এবং সেই নম্বরের ভিত্তিতে তোমাকে পূর্বের যে গ্রেডিং সিস্টেম ছিল F থেকে A+ পর্যন্ত, সেই গ্রেডিং সিস্টেম পদ্ধতি অ্যাপ্লাই করা হবে। তো একটি সতর্কতা রয়েছে 2024 শিক্ষাবর্ষের জন্য। বলা হয়েছে যে তুমি যদি কোনো 3টি বিষয়ে ডি গ্রেড পাও, অর্থাৎ 32 থেকে 39 পাও, তাহলে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিবেচনা হবে না। তবে 2024 শিক্ষাবর্ষে যেহেতু বিভিন্ন প্রেক্ষাপটের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্ন ঘটেছে, এই কারণে একটি শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। বলা হয়েছে প্রধান শিক্ষকের সাথে বিষয় শিক্ষকের পরামর্শক্রমে তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এই ছিল তোমাদের সতর্কতা। আজকের ক্লাসটা তোমরা দেখলে এবং এখান থেকে আশা করি এসব বিষয়ে তোমাদের আর সমস্যা হবে না। অন্যান্য প্রশ্নগুলো পরবর্তী অন্য কোনো ক্লাসে আমি বুঝিয়ে দিব। তাই বাইনারি আইসিটি কেয়ারের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ।